ইংল্যান্ডের প্রত্যন্ত একটা পাহাড়ি এলাকায় এই কালী মন্দির ট্রেক করে করে আমরা অনেকটা চলে এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সেটুকু বলতে পারি। ইংল্যান্ডের পাশে ছোট্ট দেশ ওয়েলসের পার্বত্য এলাকায় কিভাবে আমরা ট্রেক করে বহুধর্মীয় আশ্রম দর্শন করে এসেছি সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি আপনাদের সাথে আগের ভ্লগে। এই বহুধর্মীয় আশ্রমে সেন্ট ফ্রান্সিস অসিসি, যিনি খ্রিস্ট ধর্মের পথপ্রদর্শক, বিরাজমান। তবে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন গুরু সুব্রমণিয়াম, যিনি একজন শ্রীলঙ্কান তামিল। এই বহুধর্মীয় আশ্রমে গিয়ে গোটা এই পার্বত্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্দিরগুলি দর্শন করেছি। রয়েছে দুর্গা মন্দির, রয়েছে শায়িত বিষ্ণুর মন্দির, মুরুগান মন্দির, মহাশক্তির মন্দির। ঠাকুরের আশীর্বাদে আমরা প্রায় সমস্ত মন্দিরই দর্শন করতে পেরেছি। খেয়েছি ওখানকার ভোগ প্রসাদ এবং খুব প্রসন্ন মনে সেই সমস্ত অনুভূতি নিয়ে, অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এসেছিলাম। সেদিন রাত্রে নেমে এসেছিলাম সেই ছোট্ট শহর ক্যামারথন, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। গুড মর্নিং সবাইকে। আর এখানে তো বেশ কুয়াশা কি বলবো, মানে মেঘলা আর কি। আর এই যে আরেকজন মুখ ফুলিয়ে শুয়ে আছে, কারণ বাবা ফোন করেছিল এক্ষুনি আরেকটা ঘর থেকে। আমরা তো 4 জনের জন্য রুম পাইনি, ধানি আর কৌস্তব আরেকটা ঘরে শুয়েছে। এখন তার রাগ হয়েছে যে কি করে ধানি আর বাবা অন্য ঘরে চলে গেছে। কালকে তো জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিল, তো এখন রাগ হয়েছে বাবার ফোন আসার পরে যে এখনো কেন আসছে না, বা বাবা আর ধানি এমন কি করে নিচ্ছে। আমি এখন ওকে একটা কলা খাইয়েছি, আর এখানে যে ওয়েলস ব্রিউ হট চকলেট, একটা হট চকলেট বানাচ্ছি। সকালবেলা সাধারণত চা খাই, আমার মানে লাল চা খেলেই ভালো। তো এখন বাইরে আসা মানে এটা নিয়ম ভাঙার ব্যাপার। দেখি ছেলেকেও একটু দেবো, কেমন হয় দেখি। এই যে হট চকলেট, এই যে মাম্মা রিভুর হট চকলেট রেডি। মিস্টার রিভু বাবু, চলো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই হচ্ছে একদম সকালের, একদম সকাল আর কোথায়, 9টা বাজে, কিন্তু বেশিরভাগই দেখছি দোকান বন্ধ। কোথাও একটু ব্রেকফাস্ট পাওয়া গেলে ছেলেটাকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। সামনে একটা মেমোরিয়াল দেখতে পাচ্ছি, সামনে গিয়ে একটু দেখি। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুটো বন্দুককে ক্রস করে সামনে রেখে একটা লোহার বেড়া কিন্তু তৈরি করা হয়েছে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যে সেনারা মারা গেছেন, একটি যুদ্ধক্ষেত্রের নাম দেখতে পাচ্ছি ইনকারমেন ছাড়াও আলমা, রেডান, এমন কিছু যুদ্ধক্ষেত্রের নাম এখানে লেখা আছে। আর শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নিহত সৈনিকদের নামই এখানে রয়েছে। যারা অনেক সময় যুদ্ধক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছিল, পরবর্তীকালে মারা গেছে, তাদের নাম কিন্তু থাকবে না এখানে। আর চারপাশটা ঘুরলে না আপনি বিভিন্ন দিকে বিভিন্ন রকম লেখা, এই যে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নীল অ্যাসপেরা টেরেন্ট, যার অর্থ হচ্ছে কঠিন পরিস্থিতিতে আমরা ভীত হই না। আমাদের আজকে ক্যামারথনে থাকার ইচ্ছে, কিন্তু এখনও কোনো বুকিং পাইনি, কারণ আগের ব্লগে বলেছিলাম যে শনি থেকে রবিবার এখানে কিন্তু হোটেলগুলোতে বুকিং নেওয়া হয় না। কি অদ্ভুত ব্যাপার না। সামনে এই মাংসের দোকানটা দেখে একটু ঢুকলাম, তবে এখানে সামনে মাংস কাটা হয় না, তাই বাচ্চা নিয়ে আপনি ঢুকতে পারবেন। ভাবলাম দেখে যাই মুরগির মাংস কীরকম পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের সেই বিখ্যাত অথেন্টিক মশলা ছাড়া মুরগির ঝোলটা আরেকবার হয়ে যাবে। আর দেখুন, মাংস বিক্রেতার দোকানেই কিন্তু বিক্রি হচ্ছে ব্রিটিশদের এই ট্র্যাডিশনাল খাওয়ার পাই। আপনাদের আগেও অনেকবার দেখিয়েছি, আর এটাই নতুন করে বলার ছিল আপনাদের যে মাংস বিক্রেতা বা কসাইখানাতে কিন্তু এরকম ব্রিটিশদের কিছু ট্র্যাডিশনাল তৈরি খাবার পাওয়া যায়, যার মধ্যে বিশেষ হচ্ছে এই পাই। আর দেখুন, ব্রিটেনের সেই বিখ্যাত লাল রঙের পোস্ট বক্স, যা ভিক্টোরিয়ান যুগ থেকে চলে আসছে, তাই শুধু যোগাযোগ ব্যবস্থা হিসেবে নয়, এর কিন্তু একটা রাজকীয় ইতিহাস রয়েছে। লক্ষ্য করে দেখুন, পোস্ট বক্সের গায়ে মুকুটের চিহ্ন আর GR, তার অর্থ কোনো এক রাজা জর্জের সময় এই পোস্ট বক্সটি বসানো হয়েছিল। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এরকম একটা বোর্ড থাকে, এই ক্যামারথনেও রয়েছে। ওপরে লেখা হেল আওয়েস্ট।
হেয়ল একটি ওয়েলস শব্দ যার অর্থ রাস্তা। আবার নিচে দেখুন লেখা আছে লামাস স্ট্রিট। এই রাস্তাটার নাম কিন্তু লামাস স্ট্রিট। আমার মনে হচ্ছে ওপরেরটা ওয়েলসে লেখা আর নিচেরটা ইংরেজিতে লেখা। মোট কথা এই রাস্তাটার নাম দুটোই, লামাস স্ট্রিট এবং হেয়ল ওয়েস্ট। এই বোর্ডে শহরের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সব লেখা থাকে। আমি জানতে পারলাম ব্রিটেনের বা ওয়েলসের সবচেয়ে পুরনো বা প্রাচীনতম শহর কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই ক্যামারথন। নাম করা একটা জায়গা প্রিন্টিং আর পাবলিশিং এর জন্য। এখানে মনে হয় অনেক ফ্যাক্টরি আছে, মূল যে প্রিন্টিং আর পাবলিশিংটা হয়। আর একটা সময় নাকি এখানে বইয়ের ব্যবসাও খুব রমরমা ছিল। যেই মেমোরিয়ালটা দেখলাম সেই মেমোরিয়ালটা সম্পর্ক কিন্তু লেখা আছে। যা বুঝলাম মোটামুটি এই শহরটা হচ্ছে মোটামুটি 500 বছরের পুরনো। বলছে তুমি হয়তো ছিলে দাঁড়িয়ে 500 বছর আগে এই সমস্ত রাস্তায়। ওরে বাবারে, ভূত আর আমার পেছন ছাড়ছে না। এটা দেখুন বেশ মজার ব্যাপার, হ্যালোউইনের ড্রেসগুলো এরকম প্রদর্শন করা হয়েছে। আমরা ঠিক যেরকম পুজোর সময় বাইরে থেকে দেখে ভাবি যে কোনটা কিনবো, সেই রকমই আর কি। লক্ষ্য করে দেখুন সেলুনগুলোতে কিন্তু জোর কদমে কাজ চলছে। সমস্ত লাইন দিয়ে এগুলো সেলুন। এই যে নেল বার, এটাও কিন্তু এক ধরনের সেলুন। এখানে চুলের জন্য আলাদা সেলুন হয়, নখের জন্য আলাদা হয়। আর সমস্ত সেলুনগুলি খোলা এবং সেখানে সেরকম ভিড়। আজকে শনিবার সকাল। হাই স্ট্রিট থেকে ডান দিক বাঁ দিক না করে সোজা হেঁটে যাচ্ছি। একটা ব্রেকফাস্টের জায়গার সন্ধান পেয়েছি, দেখা যাক। এই দিকেই মনে হচ্ছে। যেখানে একটা ডার্ক গেট বলে কোনো জায়গা আছে, সেখানটা একটু আমি যেতে চাইছি। সেই মধ্যযুগের ক্যামারথন শহরে একটা প্রাচীর ছিল এবং তার একটা প্রবেশ দ্বার ছিল, যেটা হয়তো ডার্ক গেট বলে এখানে বলা হচ্ছে। অবশ্যই সেই প্রবেশ দ্বারটি আর নেই, তবে তার ধ্বংসাবশেষ বোধহয় এই মাটির নিচে কিছু এখনো আছে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্যামারথনের আরেকটি ঐতিহাসিক জায়গায়। জায়গাটার নাম গিল্ড হল স্কয়ার, ক্যামারথন শায়ারের বুর যুদ্ধের স্মৃতিসৌধ। একটু আগে আরেকটা স্মৃতিস্তম্ভ দেখে আসলাম যুদ্ধের, এইখানে আরও একটা। এই ক্যামারথনের যে বাসিন্দারা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বুর যুদ্ধের সময় মৃত্যুবরণ করেছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল। তো ভেরি গুড, নাইস পোজ, নাইস পোজ। একটা গান করো, একটা গান করো। আচ্ছা, রিভুর খিদে পেয়েছে, কিন্তু রিভু কিন্তু মায়ের মতো হয়েছে। রিভু সকালবেলা উঠে মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে, ব্লগ করছে। গিল্ড হল স্কয়ারের পেছনে এই কফি লাউঞ্জটাই আমি খুঁজছিলাম, তবে ভেতরে ঢুকে বুঝলাম এটা একটা পাব, কিন্তু কেউই ছিল না। যারা ছিল তারা ব্রেকফাস্টই করছিল। তাই ভাবলাম রিভুকে নিয়ে আমি এখানে বসে পড়ি, কিছু অন্তত টোস্ট অমলেট খাওয়ার পাওয়া যাবে। পাপা হোল্ড দ্য গ্লাস। আজকাল এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছি। যেহেতু বাড়িতে আমরা বাংলায় কথা বলি, আবার বাড়ির বাইরে বেরোলে পুরোটাই ইংরেজিতে। এখন বাচ্চারা কখন যে কোনটা বোঝে সেই নিয়ে আমরা দ্বন্দ্বে থাকি। ব্রেকফাস্টের গোটা প্লেট আমি নেইনি। এই ডিম, টোস্ট, হ্যাশ ব্রাউন আর সসেজ। আপনারা কিন্তু চাইলে নিজেদের মতো ব্রেকফাস্টের প্লেট সাজিয়ে নিতে পারেন, পুরোটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের দেশে এই সময়টা চলছে কালী পুজো, ভূত চতুর্দশী, আর এখানে চলছে হ্যালোউইনের হাওয়া। ছোটবেলায় মনে আছে আমাদের উত্তরবঙ্গের কোয়ার্টারে একটা বাদুড় আসতো, তখন ড্রাকুলার গল্প শুনেছি বা এরকম কিছু, আর মনে মনে কল্পনা করতাম যে ড্রাকুলা আমাকে আক্রমণ করতে আসছে। আমরা এখন প্রবেশ করছি মার্লিনস ওয়াক। দেখেই বুঝতে পারছো একটা শপিং সেন্টার বা বাজার স্থল, কিন্তু এই যে মার্লিন, ইনি কিন্তু ক্যামারথনের ইতিহাসের সাথে ভীষণ রকমভাবে জড়িত। খুব মজার, ইন্টারেস্টিং একটা ইতিহাস আপনাদের সবার সাথে আমি ভাগ করে নেব। সামনে কি
এই কামার্থেন বা কারমার্থেন অনেক রকম উচ্চারণ জানতে পারছি। এই শহর কিন্তু একটি ঐতিহাসিক স্থান, যা মার্লিন, যার এখন আমরা দেখতে পাচ্ছি সামনে মূর্তিটি, এবং কিং আর্থারের কিংবদন্তির সাথে গভীরভাবে সম্পর্কিত। এখানে পুরনো সময় থেকে স্থানীয়দের মুখে প্রচলিত আছে এই মার্লিন হচ্ছে কিং আর্থারের জাদুকর। এই অঞ্চলে প্রায়ারি স্ট্রিটের শেষ প্রান্তে একটা ওক গাছ ছিল এবং মার্লিন অভিশাপ দিয়েছিলেন যে এই গাছটি যেদিনকে পড়ে যাবে সেদিনকে এই শহরের পতন হবে। তো সেই জন্য লোকজন সেই বিশ্বাসটা ধরে রেখেছেন এবং সেই গাছের গুঁড়ো এখনও নাকি সংরক্ষিত করে রাখা রয়েছে। ধানি আর কৌস্তব তৈরি হয়ে বাইরে বেরিয়ে এসছে, আর ব্যাগ বলতে আমাদের দুজনের পিঠে দুটো ব্যাগ। কোথাও তো বুকিং পেলাম না, তাই ফিরে যাব আজকে বার্মিংহামে। ভদ্রলোক দাঁড়িয়ে আছে কুকুরটাকে নিয়ে। কুকুরটা পটি করেছিল, উনি কিন্তু সঙ্গে সঙ্গে প্লাস্টিক বের করে পুরো পটিটা পরিষ্কার করে দিল রাস্তার ওপর থেকে। সেই জন্যই এখানে রাস্তাঘাট এত পরিষ্কার। আর এখন আমরা যাচ্ছি এখানকার একটা দুর্গের উদ্দেশ্যে। এখানে এক একটা প্রশাসনিক অঞ্চল বা জেলাকে শায়ার বলে, যেমন আমরা এখন রয়েছি ক্যামারথন শায়ার। ক্যামারথন শায়ারের সবচেয়ে প্রধান শহর, বুঝতেই পারছেন এই ক্যামারথন। আর কত দেখার জায়গা রয়েছে এখানে, তাই অন্তত 2 দিন থাকতেই হবে এখানে। এই যে আজকাল যে আমরা টেডি বিয়ার দিই, তারপরে কার্ড দেওয়ার যে প্রচলন, বুঝতে পারছো কোথা থেকে এটা মানে প্রভাবিত হয়েছে? এগুলো হচ্ছে মোটামুটি ব্রিটিশদের সচরাচর যে ধরনের তারা গিফট দিয়ে থাকে, উপহার দিয়ে থাকে, সেগুলো রয়েছে এখানে। এই যে এই জায়গাটিতে সেন্ট ফ্রান্সিস অফ অসিসি, যাকে আমরা গতকাল স্কন্দ ভ্যালেও দেখেছি, যার মূর্তি দেখেছি, ওনার দ্বারা প্রতিষ্ঠিত খ্রিস্টান সন্ন্যাসীদের একটি মঠ এখানে ছিল, যা ব্রিটেনে সেই সময় অন্যতম বড় মঠ, যেমন আমাদের বেলুড় মঠ আছে সেই রকমই। আসো আসো আসো, এখানেও মনে কোনো কফি শপ টপ আছে, দেখতে তো পাচ্ছি না, কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ক্যাসেল, ওই দিকটা তো অনেকটা ছড়িয়ে আছে। ইংল্যান্ডে যেখানেই যাবেন, বিশেষ করে ওয়েলসের সমস্ত শহর এইরকম, ঠিক এইরকম পাথরের ভাঙাচোরা ক্যাসেল। এটা তো অনেকটা আমি দেখছি জীবিত আছে, বাকিগুলোর অবস্থা তো খুবই খারাপ। যেটুকু আছে সেটুকু কিন্তু মেনটেন করার চেষ্টা করে এখানে। ওয়েলসের প্রাচীন দুর্গগুলির মধ্যে এটি একটি, যেটা মূলত নরমান এবং মধ্যযুগীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। এই যে এখানে বাটন রাখা রয়েছে, এখানে আপনি যদি টেপেন তাহলে ইংরেজি ভাষারও একটা আপনার কাছে বিকল্প রয়েছে, জানতে পারবেন এখানকার রাজা রানীর বা এই দুর্গের কি ইতিহাস। গুড, বলো ভালো, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে সিটিটা দেখতে এখান থেকে। এরকম করে, এরকম করলে যে কোনো দেশের দুর্গের বিশেষ করে যে প্রাচীরগুলো হয়, সেই প্রাচীরগুলো যে কত আক্রমণের সাক্ষী, কত যুদ্ধের সাক্ষী, সেগুলো বোধহয় এরাই বলতে পারবে। দুর্গের প্রাচীর দিয়ে বেরোলেই পরেই দেখতে পারবেন এই কাউন্টি হল বা ক্যাসেল হল। কৌস্তবের ধারণা হয়েছিল যে এটি দুর্গেরই অংশ, মানে আসল দুর্গের অংশ, আর এত ভালো অবস্থায় আছে যে এখনও এখানে কাজ হচ্ছে। তার কারণ আপনারা লন্ডনেও যখন যাবেন দেখবেন বিগ বেন 800 বছরের পুরনো, এখানে এক একটা অ্যাপার্টমেন্ট কত পুরনো, কিন্তু কাজ করে যাচ্ছে এখনও। কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে না, এটা কিন্তু অপেক্ষাকৃত নতুন একটা বিল্ডিং। দুর্গের যেটুকু আপনাদের দেখালাম সেই ধ্বংসাবশেষটুকুই কিন্তু এখন রয়ে গেছে। একটা একেবারেই বিচ্ছিন্ন নতুন জায়গায় গিয়ে যখন আপনি একটা ভারতীয় যোগাযোগ খুঁজে পান, কীরকম লাগবে। এটা হচ্ছে স্যার উইলিয়াম নটের মূর্তির সামনে আমি দাঁড়িয়ে আছি, যিনি 1800 সালে ভারতবর্ষে গিয়েছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। বেশ কিছু যুদ্ধে উনি ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে একটি বিখ্যাত যুদ্ধ হচ্ছে প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ।
বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ানোর উপায় নেই, কারণ আজকে আমাদের হেঁটে ঘুরে ফেলতে হবে কারমার্থানের প্রতিটা রাস্তা। তবে যে কথাটা বলছিলাম, স্যার নটের এই ভাস্কর্যটি কিন্তু শুধুমাত্র ওনার ব্যক্তিগত কৃতিত্বের প্রতীক নয়, বরং বলতে পারেন ব্রিটিশ এবং ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। লক্ষ্য করে দেখুন, লেখা আছে স্যার গার ফিরদিন, যেটা হচ্ছে কারমার্থানের ওয়েলস ভাষায় নাম। আমরা এখন অতিক্রম করছি কারমার্থানের ব্যাপটিস্ট চার্চ, আর বলার অপেক্ষা রাখে না, আমরা কিন্তু না জেনেই কারমার্থানে এসেছিলাম শুধুমাত্র স্কন্দভেল আশ্রমে যাব বলে। তবে যত ঘুরছি শহরটাকে, যত জানছি, তত বুঝতে পারছি কীরকম একটা ঐতিহাসিক জায়গায় আমরা চলে এসেছি আর কত কিছু দেখার সৌভাগ্য হয়েছে এখানে। আমরা মোটামুটি শহরটা পায়ে হেঁটে ঘুরে নিয়েছি, তবে কাছাকাছি একটা বোটানিক্যাল গার্ডেন আছে যেটা ভীষণই বিখ্যাত, সেখানে আর যাওয়া হবে না সময়ের অভাবে। আর এখন একটু খেয়ে নেবো এখানকার ট্র্যাডিশনাল ফিশ অ্যান্ড চিপস। আমি আপনাদের আগেও বলেছিলাম ইংল্যান্ডের যত ভেতরে যাবেন, যেমন ইয়র্কশায়ারের কথা বলেছিলাম, আর আমরা এখন এসেছি আরেকটা নতুন দেশে ওয়েলসে। এই সমস্ত জায়গায় এসে অবশ্যই এখানকার ট্র্যাডিশনাল খাবারগুলো খাবেন। গতকাল রাত্রে আমরা যে বাংলাদেশি রেস্তোরাঁয় খাবারটা খেয়েছিলাম, সেই খাবারের মান কিন্তু একদমই ভালো ছিল না। দুর্ভাগ্যবশত বাংলাদেশি খাবারের প্রচুর ভালো রেস্তোরাঁ আমি জানি, কিন্তু ওখানে ভালো ছিল না। দেশীয় খাবারই খেতে হবে। যদি এরকম ব্যাপার না থাকে তাহলে আমি অবশ্যই বলবো এরকম প্রত্যন্ত অঞ্চলে এসে স্থানীয় রেস্তোরাঁয় খান, ভীষণ সুস্বাদু হয় খাবার। এত বড় চিকেনটা কে খাবে? ধানি খাবে না? হ্যাঁ, দাঁতটা ঢুকি কথা বলতে একটুখানি দেখি মাম্মা। জাদুকর মার্লিনের সেই ঐতিহাসিক ওক গাছটি এখানেই কোথাও ছিল, তবে সে তো এখন নেই। তবে বলা হয় যে গাছের বাকি অংশ এখন সেন্ট পিটার সিভিক হল, যেটা কিনা নর্থ স্কোয়ার, যেখান থেকে ঘুরে আসলাম, সেইখানে প্রদর্শিত হচ্ছে। আর 2009 সালে নতুন একটি ওক ট্রি লাগানো হয়েছে এই নর্থ স্কোয়ারে। আমি সেটা খুঁজে পেলাম না, আপনারা পারলে খুঁজে দেখবেন। পেট ভরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন ধরেছি রেলওয়ে স্টেশনের পথ, আর পার হচ্ছি এই মুহূর্তে টই নদী, যে নদীটি বিখ্যাত সালমন মাছ এবং সি ট্রাউট মাছের জন্য। মাছগুলো ধরা হয় কোরাকল নামে একটি নৌকা ব্যবহার করে। আমরা অনেকেই জানি দক্ষিণ ভারতে ব্যবহার করা হয় কোরাকল এই নৌকা, যেটা গোলাকৃতি হয় আর কাঠের ডালপালা দিয়ে তৈরি হয়। সেই নৌকা এখানে ব্যবহৃত হয় মাছ ধরার জন্য। খুবই অদ্ভুত কারণে আমাদের আরেকটা দিন থাকা হলো না। আমরা হোটেলের বুকিং পেলাম না, কারণ শনি থেকে রবিবার এখানে এরা বুকিং নেয় না বেশিরভাগ হোটেলে। আর তার কারণ হচ্ছে শনিবার দিন এখানে পাবে ভীষণ চিৎকার হয়, ভাবুন। তো সেই একই পথ আমরা নেমেছি আবার কার্ডিফ সেন্ট্রালে। আর দেখুন প্ল্যাটফর্মের নম্বরটা একবার, 0, প্ল্যাটফর্মের নম্বর 0। আর্যভট্ট আজকে নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছেন। তবে প্ল্যাটফর্মের নাম্বার নিয়ে আর কি হাস্যরস করব বলুন, জীবনেরও মোটামুটি এই একই অবস্থা। উঠে পড়ি ট্রেনে, চলুন। কার্ডিফ থেকে বার্মিংহামে ফেরার ট্রেনটি ছিল বেশ ফাঁকা, তাই ঘুরিয়ে দিয়ে আপনাদের ট্রেন ক্লোজ আর ওপেন বাটন। স্টেশনে ট্রেন থামলেই আমরা এই ওপেন বাটনটা টিপতে পারি, জিনিসপত্র ফেলার জন্য জায়গা। আর যেটা বারবার প্রশংসার দাবি রাখে সেটা হচ্ছে এখানকার যে কোনো গণপরিবহন আপনি দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অন্য লেভেলের। চলুন আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। এখানে দেখুন সিটের সংখ্যা কিন্তু কম থাকে, তার পরিবর্তে অনেকটা জায়গা রাখা হয় যাতে প্র্যাম নিয়ে, হুইল চেয়ার নিয়ে মানুষে উঠতে পারে। আপনাদের স্বভাবতই মনে হতে পারে বাথরুমের বাইরে এই জায়গাতে কারা বসে, না এখানে কিন্তু কোনো অসুবিধে হয় না এবং অনেকেই এখানে প্রেফার করে বসতে। আসলে ট্রেনে ওয়াইফাই আছে, সাইকেল রাখার ব্যবস্থা আছে। অনেক ট্রেনে এরকম ট্রলি নিয়ে আসেন একজন, যিনি চা, কফি, স্যান্ডউইচ, ক্রোয়াসেন্ট এগুলো বিক্রি করেন, আমরা নিয়ে খাই। আবার অনেক ট্রেনে একটা নির্দিষ্ট জায়গায় ছোট্ট একটা কাউন্টার থাকে, সেখান থেকে গিয়ে কিনে আনতে হয় খাবার। তাহলে ভাবুন আমরা এসেছিলাম এই বহুধর্মীয় আশ্রম স্কন্দভ্যালে দেখব বলে, আর সেই সৌজন্যই এসে পৌঁছানো ওয়েলসের এই ছোট্ট টাউন ক্যামারথানে। জানতামই না এই শহরের সঙ্গে জড়িয়ে আছে এত শত ইতিহাস। দেখলাম যুদ্ধে নিহত স্থানীয়দের মেমোরিয়াল, শুনলাম মার্লিন আর তার ওক গাছের গল্প কথা, জানতে পারলাম স্যার উইলিয়াম নটের ভারতবর্ষের সাথে যোগাযোগের কথা, টই নদীতে কোরাকলের নৌকা আর বাঙালির প্রিয় মাছ।
সেটা খেলাম এখানকার স্থানীয়দের হাতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে এবং সেখানকার ছোট বড় সমস্ত অভিজ্ঞতা নিয়ে।